নজর রাখবো এবার প্রাথমিক দুর্নীতি মামলায় হাজিরার নির্দেশ চন্দ্রনাথ সিনহাকে। 12ই সেপ্টেম্বর চন্দ্রনাথ সিনহাকে হাজিরার নির্দেশ। ইডির বিশেষ আদালতে মন্ত্রীকে হাজিরার নির্দেশ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিতের কাছে যাব, কারণ অমিত এই বিষয়ে জানাবে আরো ডিটেল। বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি রাজ্যপালের তরফ থেকে আরো বিস্তারিত অমিত জানাবে। অমিত, 12ই সেপ্টেম্বর তাহলে চন্দ্রনাথ সিনহা হাজিরা দেবেন। একেবারে ইডি স্পেশাল কোর্টের যা নির্দেশ তাতে চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী তাকে 12ই সেপ্টেম্বর ইডি আদালতে হাজিরা দিতে হবে এবং এই মর্মে সামান ইস্যু করা হবে বা সামান জারি করা হবে। সে সামান 15 দিনের মধ্যে চন্দ্রনাথ সিনহার হাতে পৌঁছে দিতে হবে ইডিকে। তোমাকে জানিয়ে রাখবো, জুলাই মাসের শেষ সপ্তাহে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে ইডির তরফে এবং ইতিমধ্যেই রাজ্যপালের থেকে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি চলে এসছে বা অনুমতি বা সম্মতিপত্র হাতে পেয়েছে ইডি এবং সেই সম্মতিপত্র ইতিমধ্যেই ইডি স্পেশাল কোর্টে জমা দেওয়া হয়েছে এবং সম্মতিপত্র জমা দেওয়ার পরেই ইডি স্পেশাল কোর্টের নির্দেশ 12ই সেপ্টেম্বর চন্দ্রনাথ সিনহাকে ইডি আদালতে হাজিরা দিতে হবে এবং তারপরেই তার হাতে চার্জশিটের কপি এবং সঙ্গে আরইউডি নন আরইউডির কপি সমস্ত কিছু তার হাতে তুলে দেওয়া হবে এবং তারপরেই তার বিরুদ্ধে চার্জ গঠন করে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা হবে ইডি স্পেশাল কোর্টে। বেশ, এবার নজর রাখবো এসএসসির চাকরি বাতিল বহাল। রাজ্য এসএসসি সহ চাকরিহারাদের ডজন ডজন রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দিল, রায় পুনর্বিবেচনার আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই, অর্থাৎ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বাধাহীন। গত এপ্রিলে সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির 26,000 চাকরি বাতিল হয়। এ নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করে এসএসসি, রাজ্য এবং চাকরিহারারা। কয়েক ডজন মামলা। মঙ্গলবার সেই সব মামলার শুনানি হয় শীর্ষ আদালতে। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ সমস্ত রিভিউ পিটিশন বাতিল করে দেয়। শীর্ষ আদালত জানিয়েছে, বাগ কমিটি রিপোর্টে দুর্নীতির প্রমাণ মিলেছে। সিবিআই তদন্তেও নিয়োগে গাফিলতির তথ্য সামনে এসেছে। আসল ওএমআর এবং মিরর ওএমআর কোনোটাই নেই। এতেই স্পষ্ট নিয়োগ প্রক্রিয়া শুদ্ধভাবে হয়নি। সেই কারণে সুপ্রিম কোর্ট আগেই চাকরি বাতিল করেছে। তাই রায় পুনর্বিবেচনার আবেদনের গ্রহণযোগ্যতাই নেই। রিভিউ পিটিশন ডিসমিস করেছেন, তার কারণ হচ্ছে বাগ কমিটি রিপোর্ট এবং সিবিআই তদন্ত থেকে পরিষ্কার হয়েছে যে এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে দুর্নীতি হয়েছে। অরিজিনাল ওএমআর শিট নেই, ইভেন স্ক্যান কপিও নেই। যেটা কলুষিত নিয়োগ প্রক্রিয়া, যেখানে টেন্টেড আনটেন্টেড কোনোভাবেই পৃথকীকরণ করা যাচ্ছে না। আমাদের যে লিগাল ইয়ার্ডস্টিকগুলো রয়েছে, যে এরর অন দ্য ফেস অফ দ্য রেকর্ড হওয়া প্রয়োজন, ওই জাজমেন্টের কোথায় এরর ছিল, পুনর্বিবেচনা করার কোনো প্রকার জায়গা নেই। তাই মহামান্য বিচারপতিরা সেই অ্যাপ্লিকেশনগুলো ডিসমিস করে দিয়েছে, রিভিউ পিটিশন ডিসমিস করেছে। 180 থেকে 200টা বিচার রিভিউ পিটিশন ফাইল হলো। উনি লিখছেন আনটেন্টেডদের জন্য এটা হৃদয় বিদারক। তিনি কি বলছেন যে প্রসেসটা আবার প্রথম থেকে ঠিক করে করতে হবে। তো প্রসেসটা ঠিক করে যে করতে হবে, প্রসেসটা যে ভুল বা ঠিক সেই ব্যাপারে কোনো আর্গুমেন্ট উনি করতেই দিলেন না প্রথম দিন, এবং আজকে এতগুলো রিভিউ পিটিশনে পর্যন্ত খারিজ করে দিলেন। এবং সেখানে বলছেন যে আমি প্রোটেকশন দিয়েছি এদেরকে, কি না এজ রিল্যাক্সেশন দিয়ে আবার পরীক্ষায় বসতে দিয়েছি, পুরনো চাকরিতে ফেরত দিতে চেয়েছি। এই ধরনের যে একটা নক্কারজনক জাজমেন্ট, এটা কোনো মানুষে দিতে পারে না। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তাদের পক্ষ থেকে যোগ্য অযোগ্যের তালিকা না দেওয়ার জন্য সকল যোগ্যদের চাকরি চলে গেল। এর দায় স্কুল সার্ভিস কমিশনের, এর দায় রাজ্য সরকারের দুর্নীতির। বিচার ব্যবস্থার প্রতিও আমরা ধীরে ধীরে ক্রমশ আস্থা হারাচ্ছি। আর পরীক্ষা যদি দিতেই হয়, এসএসসি 2016 প্যানেলের যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা অল ডিজেবল, আমরা তারাই দেব। তার জন্য আরো সময় চাই, আরো 3 মাস পরীক্ষা পেছান। আমরা পরীক্ষার বিরোধিতা করব না, ফের এসএসসি অভিযানে যাব। সুপ্রিম কোর্টে আবারও মামলা কিভাবে করে ঘুরে দাঁড়ানো যায় সে বিষয়ে আমরা কাজ করব। 2016 এসএসসির পুরো প্যানেল গত 3রা এপ্রিল বাতিল করে দেয় শীর্ষ আদালত। এর জেরে এক ধাক্কায় প্রায় 26,000 জনের চাকরি যায়।
সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। এরই মধ্যে চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে কয়েক ডজন মামলা হয়। সেই সমস্ত মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। অর্থাৎ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বাধাহীন। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। আর বাংলা বলায় জরিমানা অত্যাচার, হ্যাঁ, আতঙ্কে পরিযায়ী শ্রমিকের পরিবার। নাগপুরে কর্মরত বিষ্ণুপুরের জহিরউদ্দিন ফকির বাজারে বাংলা কথা বলেছিলেন, আর তাতেই পুলিশি হয়রানির অভিযোগ উঠছে। ভাবতে পারেন, বাংলা বলায় হেনস্থার অভিযোগ বারবার এসেছে, কিন্তু এবার বাংলা বলায় জরিমানা অত্যাচার। আরো বিস্তারিত জানাতে পারবে অর্পণ, রয়েছে আমার সঙ্গে। আতঙ্কে রীতিমতো পরিযায়ী শ্রমিকের পরিবার। ঠিক কি ঘটেছে অর্পণ, এটা জানতে চাইবো। বাজারে বাংলা বলেছিলেন, কি অপরাধ সেটা? একদমই, তুমি জানবে যে বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে তার থেকে কিছুটা দূরে বাজার হয়। তেমনই নাগপুরের যে পরিযায়ী শ্রমিকরা গিয়েছেন বিষ্ণুপুর থেকে, তারা সেখানে গিয়ে বাজার করতে গিয়েছিলেন, আর তাদের অপরাধ সেখানে বাংলায় কথা বলেছেন। এরপরেই যারা বাজারের ছিলেন তারাই পুলিশকে খবর দেন, এবং যে শ্রমিকরা যে মহল্লায় থাকে সেখানকার পুলিশ আসে এবং অভিযোগ করা হচ্ছে বাংলা কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলা হয়। বেশ কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়, তাদেরকে তার পরিচয়পত্র দেওয়ার পরেও কিন্তু সেখানে দেখা গিয়েছে যে 50,000 টাকা পর্যন্ত জরিমানা নেওয়া হয়েছে। এমনই অভিযোগ করছেন এই জহিরউদ্দিন ফকিরের পরিবার, এবং তারা যেটা আশঙ্কা করছেন যে এই যে ছেলেরা তারা এখান থেকে দরিদ্র পরিবার থেকে তারা গিয়েছেন, সেখানে গিয়ে তারা কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন। কারখানার বাইরে তারা বেরোতে পারছেন না, কারণ তারা বাংলায় কথা যদি বলে ফেলেন তাহলে কিন্তু পুলিশের হয়রানির শিকার হতে হবে। আর সেই কারণেই দেখিয়েছিলেন সেগুলো তো কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে। কি কারণে সেগুলো কেড়ে নেওয়া হলো? সেগুলো দেখালেই তো বোঝা গেল যে তারা বাংলাদেশের নয়। একদমই, দেখো, বিভিন্ন ভাবে বাঙালিদেরকে এবং বাংলা কথায় যারা বলে তাদেরকে হেনস্থাই মূল লক্ষ্য, যেটা পরিযায়ী শ্রমিকরা তারা যেটা অভিযোগ করছেন। এবং তুমি জানবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র এটা, এবং সেখানেই তিনি বারে বারে সরব হয়েছিলেন এই বিষয়টা নিয়ে। আর এই যে পরিযায়ী শ্রমিক তারা যেটা জানাচ্ছেন, শুধুমাত্র তাদের অপরাধ বাংলা কথা বলায়। তারা সেখানে কাজ করতে গিয়েছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিন্তু গত 15 দিনে তাদের এই হয়রানির শিকার হতে হচ্ছে। এবং তুমি ভাবতে পারো যে একটা কোম্পানিতে কাজ করতে গিয়ে সেই কোম্পানির ভেতরেই তাদের খাওয়া দাওয়া, এবং সেখানেই তারা কাজ করছেন, বাড়ি ফিরতে পারছেন না, কারণ আতঙ্কগ্রস্ত। বাংলা বলার জন্য রাস্তায় যদি তাদেরকে মারধর করা হয়, তাই এই গরিব পরিবারগুলো চাইছেন সে তাদের ঘরের সন্তান ঘরে ফিরে আসুক, আর তার জন্য পাশে দাঁড়াক প্রশাসন। বেশ অর্পণ। বললাম আমি বাড়িতে চলে যাবো, আমার এখানে ভয় লাগছে, আমি বাড়িতে চলে যাবো, এই কথা আমাকে বলেছে। কেন ভয় লাগছে? বলে এখানে গন্ডগোল হচ্ছে, আমি থাকবো না, আমি চলে যাবো, আমাকে টাকা দিলে আমি চলে যাবো। কি গন্ডগোল হচ্ছে? ওখানে মারপিট হচ্ছে, ওখানে বাংলাদেশে ধরে মারপিট হচ্ছে, এনে তুলে নিয়ে চলে যাচ্ছে, এবং কারো কান কেটে দিচ্ছে। বাংলা কথা বললে, হিন্দি কথা বললে কিছু বলবে না। কোথায় আছে? এখন ওই যে কারখানায় আছে না। কি চাইছেন আপনি? আমি বলছি উনি বাড়ি পাঠিয়ে দাও। আমরা গরিব লোক, সেই জন্য বাইরে গিয়েছে কারখানায়। যদি বাংলাদেশি হলে নিয়ে চলে যায়, আমি তো আমার ছেলেকে হারিয়ে ফেলতে পারি। তো এখন তো বাংলাদেশি বলে বহুত মারছে। পাশে কারখানাতে কিছু ছেলে মানে ধরে তুলে নিয়ে গেছে, প্লাস তাদের মারধরও করেছে, নাকি 50,000 টাকা করে ফাইন করেছে। এটা ওরা আমাকে বলেছে। এইটা অমিত শাহ এখানে মিটিং করে যাচ্ছে, নরেন্দ্র মোদী এখানে মিটিং করে যাচ্ছে, তাহলে আমরা বাংলা কথা বলি বলে আমাদের কি বাংলাদেশি করে দেবে সব? এটা কিরাম সরকারের নিয়ে গেলে আমরা বুঝতে পারছি না। তাহলে চাইছি আমার ছেলে যাতে বাড়িতে ফিরে আসে, আমি এইটাই আবেদন করছি। ভাবুন, ভুরি ভুরি অভিযোগ। আর বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের নির্যাতনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সরব হয়েছেন। বাংলার পরিযায়ীদের পুনর্বাসনে রাজ্যের নয়া প্রকল্প শ্রমশ্রীর কথা ঘোষণা করেছেন গত সোমবার মুখ্যমন্ত্রী। বাংলায় ফিরে কাজ না পাওয়া পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সহ একাধিক সুবিধা। বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে, বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য
নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে, এবং যে দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, এই বিভিন্ন কাজে ইনভলভ করবো। এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে, যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয়, SC ST ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন লোন দেয়, উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন পাওয়া যায়। হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্য সাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার। তাদের ছেলে মেয়েরা স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, এইসব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছে, তারা এই সমস্ত সুবিধা পাবেন। আর এবার নজর রাখবো মিড ডে মিলের টাকা আত্মসাতের অভিযোগ। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের স্কুল, সেখানে রীতিমতো বিক্ষোভের ছবি। প্রধান শিক্ষক তিনি তার অনিচ্ছার জন্য পরিচালন সমিতি পর্যন্ত গঠন হয়নি। আপনাদের দেখাচ্ছি বিক্ষোভের ছবি, কারণ লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, কিভাবে মিড ডে মিলের টাকা আত্মসাৎ করা হতো, কি অভিযোগ, এবং কেন পরিচালন সমিতি পর্যন্ত গঠন হয়নি? লক্ষ্মণপুর পরমাংশ যোগাসন এরই প্রধান শিক্ষক রয়েছেন প্রকাশ সিং পান্ডা। তার বিরুদ্ধেই মূলত অভিযোগটা উঠছে যে তিনি পরিচালন সমিতি গঠন করতে দেননি, এবং পরিচালন সমিতি গঠন করার বিষয়ে সেই অভিযোগ তিনি যে সংখ্যা পরবর্তী বাড়িয়ে দেখি টাকা খরচা করে। বেশ প্রিয়ব্রত, উনি 2,29,000 টাকার হিসাব এখনো অব্দি দেখাতে পারছেন না। যখন জিজ্ঞাসা করছি যে এই টাকাটা কোথায় গেল, উনি বলছেন যে ওই টাকাটার আমরা মাস্টাররা কখনো বলছেন ফল খেয়েছি, কখনো বলছেন মিষ্টি খেয়েছি, কখনো বলছে সরস্বতী পূজায় খরচা করেছি, কখনো বলছে আমাদের প্রতিষ্ঠা দিবস 5ই জানুয়ারি খরচ করেছি। এই নানা ধরনের অজুহাত দেখাচ্ছে। এসআই সাহেব আসুন, পুরো হিসাবটা দেখুন, প্রয়োজন মাফিক উনি আইন আনুক ব্যবস্থা নিন। আপনার বিরুদ্ধে যে টাকা তছরূপের অভিযোগ আনছে মিড ডে মিলে, সেটা কি সত্য? না, তছরূপের কোনো অভিযোগ সত্য নয়। কি সত্যটা কি? যেটা বাড়ানো হয়েছিল সেটা বিভিন্ন খাতে খরচ করার জন্য আমার বাড়ানো হয়েছিল। এটা কি বাড়ানো যায় আইনের দিক থেকে, আইনত ভাবে? মিড ডে মিলটা চালাবার জন্য বাড়ানো না বাড়লে তো মিড ডে মিলটা চলবেই না। যে টাকা মিড ডে মিলের থেকে যেটা পাওয়া যায় সেই টাকায় বাচ্চাদেরকে খাওয়ানো যায় না, সেই জন্য কিছুটা বাড়ানো হয়। কি কাজে লাগিয়েছেন? সেটা বিভিন্ন খাতে কাজে লাগানো হয়েছে, যেমন ওই সরস্বতী পূজায় খিচুড়ি খাওয়ানো, 5ই জানুয়ারিতে করানো, তারপরে আপনার টিচার্স ডেতে খাওয়ানো। নিয়ম নাই, কিন্তু আমাদের স্বার্থে করতে হয়, এটা কিছু করার নাই। মিড ডে মিলের টাকা বা বাড়িয়ে কখনোই এগুলো করা যায় না, এগুলো একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। 2023 সালে আমি ডিআই স্যারকে লিখিত জানাতে বাধ্য হয়েছিলাম। এখানে হেডমাস্টার মশাইকে বারবার বলা সত্ত্বেও উনি যখন ম্যানেজিং কমিটি গঠনের কোনো চেষ্টা করেননি, যার তথ্যটা আমার কাছে আছে। উনার হাতেই স্কুল, উনি এখানকার এক্সপেন্ডিচার উনি ওনার দ্বারাই পরিচালিত হয়। উনি তো বলছেন যে আমি সাহেবকে জানি না, আমাকে জানায়। আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। যদি প্রমাণিত হয় যে উনি দোষী, উনি আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত, নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় বাড়ি তৈরি করলে অথবা জমি কিনলে তোলা দিতে হবে, শুনে অবাক হচ্ছেন, কিন্তু এরকমই নাকি নিয়ম হয়ে গেছে। আর তার প্রতিবাদ করাতেই হামলা, একের পর এক বাড়িতে ভাঙচুর। কৃষ্ণনগরের গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ। গভীর রাতে দুষ্কৃতী তাণ্ডব, একের পর এক বাড়িতে হামলা, ভাঙচুর। নদিয়ার কৃষ্ণনগরের মনীন্দ্রপল্লী। অভিযোগ, এখানেই দিনে দিনে বাড়ছে তোলাবাজদের দাপট। অভিযোগ, কেউ জমি কিনলে তোলা দিতে হয়, কেউ বাড়ি তৈরি করলেও তোলা দিতে হয়।
এর প্রতিবাদ করেন স্থানীয়রা। অভিযোগ এরপরই সোমবার রাতে তাণ্ডব। রাস্তার আলো নিভিয়ে একের পর এক বাড়িতে ভাঙচুর চালানো হয়। কোতোয়ালি থানায় এ নিয়ে স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন। তাদের দাবি, এলাকায় শুধু তোলাবাজিই নয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মদ জুয়ার আসরও বসায় দুষ্কৃতীরা। হঠাৎ দরজায় লাথি কোপ দিচ্ছে, আবার ঘুরে এসছে, উল্টো পাল্টা বলছে। পোষণ ছিল আর হুলো আর সোনু আর ভুলান বলে একজনা, আর কমলেশ শিকদার আর মনীষা শিকদার, এরাই করাচ্ছে এগুলো। আর রাত 1টার থেকে ভোর পুরো 4:30 অবধি আমাদের পরে তাবলিং করছে। 5-7খানা বাড়ি। রাতে 1টার পর থেকে প্রচন্ড আওয়াজ হচ্ছে, আশেপাশে খুব টিনের আওয়াজ হচ্ছে। আমরা তখন বাড়ির থেকে বেরোলাম, বেরিয়ে দেখছি যে রাস্তার রোড লাইটটা অফ করে দিয়েছে। কিন্তু আমাদের পাড়ারই ছেলে, কিছু হলে রোড লাইট অফ করে দেবে, দেওয়ার পর যাতে আমরা ওদেরকে চিনতে না পারি। কিন্তু ওদের তো চিনি, ওদের গলার ভয়েস চিনি। দীর্ঘদিন ধরে পাড়াতে অত্যাচার করছে, বাড়ির থেকে আমরা বেরোতে পারি না। কৃষ্ণনগর গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করা হবে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।